কিউরিও শপে জিনিসটা দেখে মনে ধরে গেছিল আমার। পুরনো আমলের একটা আয়না, উচ্চতায় প্রায় 6.5 ফুট মতো, পালিশ করা গাঢ় কালচে বাদামি মেহগনি কাঠের ভারী ফ্রেমে বেষ্টিত। তার ভিতর থেকে ঝকঝকে কাঁচটা থেকে থেকে ঝলমল করে উঠছে। খুব ভালো জিনিস ম্যাডাম, খাঁটি নবাবে আমলের আইটেম। প্রথমে এই আয়নাটা ছিল লাখনৌর নবাবের সম্পত্তি। নবাবী রাজ উঠে যাওয়ার পর বহুদিন ধরে এর মালিকানা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তারপর বহু হাত ঘুরে ফিরে এসে জায়গা হয়েছে আমার এই ছোট্ট দোকানে। কিউরিও শপের মালিকের এসব কথা শুনে গাড়িখানিক টাকা খরচ করে জিনিসটা কিনেই ফেললাম। কিউরিও শপ থেকেই লোক এসেছিল, তাদেরকে বলে ভারী আয়নাটা আমার শয়নকক্ষে সেট করিয়ে দিলাম। বাহ, চমৎকার লাগছে তো। এইবার আমার এই ঘরের আন্তরিক সজ্জাটা যেন পূর্ণতা পেল। এমনিতেই আমি অ্যান্টিকের পোকা, আদিকালে সব জিনিসপত্র দিয়ে ঘরটা পুরো ঠাসাঠাসি। তাও এতদিন ধরে কোথাও যেন মনে হতো কিছু একটার অভাব রয়ে গেছে আমার এই সংগ্রহের তালিকায়। আজ সেই অভাবটা ঘুচে গেল। এতগুলো টাকা এক ধাক্কায় ভস্মীভূত করার দুঃখটাও মুহূর্তের মধ্যেই উবে গেল। তার জায়গায় জন্ম নিল এক অনাবিল তৃপ্তি। 2 দিন সবকিছু একদম ঠিকঠাক চলল। তৃতীয় দিন রাতে আমাদের বাড়ির কাজের লোক বিনয়দা আমার শয়নকক্ষে এসে হাজির। কি হলো বিনয়দা? বৌদিমণি, আমি আর ও ঘরে শুতে পারবো না। সে কি? কিন্তু কেন? রাত্রেবেলা মনে হয় কেউ যেন আমার ঘরের উপরে ছুটে বেড়ায়। সারা রাত ধূপধাপ শব্দ পাই। আবার মাঝে মধ্যে মনে হয় কে যেন ভারী কোনো জিনিস মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। বলে কি বিনয়দা? তার ঘরের ঠিক উপরেই তো আমার এই শোয়ার ঘর। অর্থাৎ সে যদি উপর থেকে কোনো শব্দ পায়, তার উৎস নির্ঘাত আমার এই শোয়ার ঘর থেকেই। কিন্তু আমি তো রাতে ঘরের মধ্যে পায়চারি করি না। তাছাড়া মাঝরাতে কোনো ভারী জিনিস নিয়েও বা টানাটানি করতে যাব কেন? সারাদিন অফিসে খেটে খুঁটে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরি, এসে দুটো নাকে মুখে গুজেই শুয়ে পড়ি। এক ঘুমে কখন যে রাত কাবার হয়ে যায় বুঝতেই পারি না। তাহলে বিনয়দা এসব কি বলছে? সেই বাড়ির মতো তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দিলাম। বুড়ো মানুষ, বার্ধক্যে এমন ধারা মনের ভুল হওয়াই খুব স্বাভাবিক। তারপর 3-4 দিন একদম নির্বিঘ্নে কেটে গেল। সেদিন শনিবার, পরের দিন ছুটি, তাই সকালে তাড়াতাড়ি উঠে অফিস যাওয়ার বালাই নেই। সেই জন্য বেশ রাত পর্যন্ত জেগে ফোন ঘাঁটছিলাম। হঠাৎ এক মৃদু অথচ স্পষ্ট ঠকঠক শব্দে আমার ধ্যান ভঙ্গ হলো। ঘাড় ঘুরে এদিক ওদিক তাকালাম। কই, আশেপাশে কিছু নেই তো। সবকিছু তো স্বাভাবিক আছে। নিজের উপরে খানিকটা হাসি পেল। আবার মোবাইলে মনোনিবেশ করলাম। প্রায় 15 মিনিট পর আবার সেই একই ঠক ঠক আওয়াজ। এইবার একটু জোরে, মন দিয়ে কান খাড়া করে শুনলাম, ঠিক যেন কেউ শক্ত কাচের উপর আঙুল দিয়ে টোকা মারছে। আমার খাটের মাথার দিকে একটা বড় জানালা আছে বটে, তবে সেটার কাছে কেউ আঘাত করবে এইটা অসম্ভব, কারণ আমার এই ঘরটা 3 তলায়। তাও একবার উঠে জানালাটা ভালো করে যাচাই করে নিলাম। সবই তো ঠিক আছে। জানালার বাইরে দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি এই মধ্যরাতেও তিলোত্তমা কলকাতার বুকে গাড়ির প্লাবন বয়ে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার খাটে এসে বসলাম। মেজাজটা বেজায় খিচড়ে গেল। ধুর, আর ফোন ঘাটতে ভালো লাগছে না। আলোটা নিভিয়ে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। একটা উগ্র গন্ধ নাকে আসতেই খাটে সোজা হয়ে উঠে বসলাম। গন্ধটা কেমন অন্য ধরনের, ঠিক যেন কোনো মাদ্রাজে ধূপের কড়া গন্ধ গোটা ঘরময় ভুরভুর করছে। ফোনে সময় দেখলাম রাত 3টে। মা বাবা তো এতক্ষণে নিশ্চয়ই শুয়ে পড়েছে। আশ্চর্য ব্যাপার, এত রাতে আবার কে ধূপ জ্বালালো তাহলে? বিছানা থেকে উঠে এক গ্লাস জল খেতে যাব, এমন সময় আবার সেই ঠকঠক শব্দ। এইবার আওয়াজটা এতটাই জোরে আর আকস্মিকভাবে হলো, পুরো ঘরটা যেন সেই শব্দে গমগম করে উঠল।
পরিষ্কার বুঝতে পারছি এসির মধ্যেও আমার কপালে রীতিমতো শ্বেতবিন্দু জমতে শুরু করেছে। না, এভাবে চলতে পারে না। শব্দ থাকলে তার উচ্চ তো থাকবেই। কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনছি, এখনো সেই অস্বস্তিকর ঠকঠক শব্দটা অনবরত হয়েই চলেছে। হঠাৎ আমার চোখটা চলে গেল সেই আয়নাটার দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক তাই তো, আওয়াজটা ওই দিক থেকেই আসছে না? একটু ভয়ে ভয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম। অন্ধকার ঘরের এক কোণে আমার শখের আয়নাটা।